বন্যা, আমার জন্য তুমি অপেক্ষা করেছিলে? হ্যাঁ মিতা, বৃষ্টির শব্দে সমস্ত দিন যেন তোমার পায়ের শব্দ শুনেছি। মনে হয়েছে কত অসম্ভব দূর থেকে যে আসছো তার ঠিক নেই। শেষকালে তো এসে পড়লে আমার জীবনে। বন্যা, আমার জীবনের মাঝখানেতে ছিল এতকাল তোমাকে না জানার একটা প্রকাণ্ড কালো গর্ত। ওইখানটা ছিল সবচেয়ে কুশ্রী। আজ সেটা কানা ছাপিয়ে ভরে উঠল। তারই উপরে আলো ঝলমল করে, সমস্ত আকাশের ছায়া পড়ে। আজ সেইখানটা হয়েছে সবচেয়ে সুন্দর। স্টোরি ম্যানিয়া ক্লাব ক্লাসিকে আজ আপনারা শুনবেন বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কলমে লেখা এক কালজয়ী রচনা, শেষের কবিতার পঞ্চম পর্ব, যেখানে ভালোবাসার এক জটিল অধ্যায় সহজভাবে বর্ণিত। পূর্ব পর্বে আমরা শুনেছি অমিত নিজের জন্য নিজেই ঘটকালি করে। মাসিমা তার সম্পর্কে আরো বেশি কিছু জানতে চায়। তারপর তিনি কথা বলেন লাবণ্যর সাথে, কিন্তু সেখান থেকে তিনি কোনো সদুত্তর পেলেন না। তাই মাসিমা কিছুটা নিরাশ হয়ে বলেন যে তাদের দুজনের দেখা না হলেই হয়তো ভালো হতো। তার উত্তরে লাবণ্য বলে যে তাদের দেখা না হলে সে হয়তো প্রেম জিনিসটা কি সেটা জানতেই পারত না। এতদিন সে কেমন যেন শুকনো শুকনো ছিল, শুধু বই পড়বে আর পাশ করবে। এখন সে ছায়া থেকে সত্য হয়েছে, এটাই তার জন্য সত্য। শুধুমাত্র সে এখন বিয়ের জন্য প্রস্তুত না। তারপর গল্পের সূত্রধার তুহিনের সাথে শুনতে থাকুন গল্পের পরবর্তী অংশ। আর পূর্ব পর্বের লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনাদের সুবিধার্থে। চলুন শুনে ফেলি গল্পের পরবর্তী অংশ। গোড়ায় সবাই ঠিক করে রেখেছিল অমিত দিন 15 মধ্যে কলকাতা ফিরবে। নরেন মিত্তির খুব মোটা বাজি রেখেছিল যে 7 দিন পেরোবে না। 1 মাস যায়, 2 মাস যায়, ফেরবার নামও নেই। শিলংয়ের বাসার মেয়াদ ফুরিয়েছে। রংপুরের কোন জমিদার এসে সেটা দখল করে বসল। অনেক খোঁজ করে যোগমায়াদের কাছাকাছি একটা বাসা পাওয়া গেছে। একসময় ছিল গোয়ালার কি মালির ঘর। তারপরে একজন কেরানির হাতে পড়ে তাতে গরিবী ভদ্রতার অল্প একটু আঁচ লেগেছিল। সে কেরানিও গেছে মরে, তারই বিধবা এটা ভাড়া দেয়। জালনা দরজা প্রভৃতির কার্পণ্যে ঘরের মধ্যে তেজ মরুদ বোম, এই 3 ভূতেরই অধিকার সংকীর্ণ। কেবল বৃষ্টির দিনে অবতীর্ণ হয় আশাতীত প্রাচুর্যের সঙ্গে অখ্যাত ছিদ্রপথ দিয়ে। ঘরের অবস্থা দেখে যোগমায়া একদিন চমকে উঠলেন, বললেন, বাবা, নিজেকে নিয়ে কি পরীক্ষা চলছে? অমিত উত্তর করলে, উমার ছিল নিরাহারের তপস্যা, শেষকালে পাতা পর্যন্ত খাওয়া ছেড়েছিলেন। আমার হলো নিরাজ বাপের তপস্যা। খাট পালং টেবিল কেদারা ছাড়তে ছাড়তে প্রায় এসে ঠেকেছে শূন্য দেয়ালে। সেটা ঘটেছিল হিমালয় পর্বতে, এটা ঘটল শিলং পাহাড়ে। সেটাতে কন্যা চাইছিলেন বর, এটাতে বর চাইছেন কন্যা। সেখানে নারদ ছিলেন ঘটক, এখানে স্বয়ং আছেন মাসিমা। এখন পর্যন্ত যদি কোনো কারণে কালিদাস এসে না পৌঁছতে পারেন, অগত্যা আমাকেই তার কাজটাও যথাসম্ভব সারতে হবে। অমিত হাসতে হাসতে কথাগুলো বলে, কিন্তু যোগমায়াকে ব্যথা দেয়। তিনি প্রায় বলতে গিয়েছিলেন, আমাদের বাড়িতেই এসে থাকো, কিন্তু থেমে গেলেন। ভাবলেন বিধাতা একটা কাণ্ড ঘটিয়ে তুলেছেন, তার মধ্যে আমাদের হাত পড়লে অসাধ্য জট পাকিয়ে উঠতে পারে। নিজের বাসা থেকে অল্প কিছু জিনিসপত্র পাঠিয়ে দিলেন, আর সেই সঙ্গে এই লক্ষ্মী ছাড়াটার পরে তার করুণা দ্বিগুণ বেড়ে গেল। লাবণ্যকে বারবার বললেন, মা লাবণ্য, মনটাকে পাষাণ করো না। একদিন বিষম এক বর্ষণের অন্তে অমিত কেমন আছে খবর নিতে গিয়ে যোগমায়া দেখলেন নড়বড়ে একটা 4 পেয়ে টেবিলের নিচে কম্বল পেতে অমিত একলা বসে একখানা ইংরেজি বই পড়ছে। ঘরের মধ্যে যেখানে সেখানে বৃষ্টি বিন্দুর অসঙ্গত আবির্ভাব দেখে টেবিল দিয়ে একটা গুহা বানিয়ে তার নিচে অমিত পা ছড়িয়ে বসে গেল।
প্রথমে নিজে নিজেই হেসে নিলে একচোট, তারপরে চলল কাব্যালোচনা। মনটা ছুটেছিল যোগমায়ের বাড়ির দিকে, কিন্তু শরীরটা দিলে বাধা। কারণ যেখানে কোনো প্রয়োজন হয় না, সেই কলকাতায় অমিত কিনেছিল এক অনেক দামের বর্ষাতি। যেখানে সর্বদাই প্রয়োজন, সেখানে আসবার সময় সেটা আনবার কথা মনে হয়নি। একটা ছাতা সঙ্গে ছিল, সেটা খুব সম্ভব কোনো একদিন সংকল্পিত গম্যস্থানেই ফেলে এসেছে। আর তা যদি না হয়, তবে সেই বুড়ো দেওদারের তলে সেটা পড়ে আছে। যোগমায়া ঘরে ঢুকে বললেন, এ কি কাণ্ড অমিত! অমিত তাড়াতাড়ি টেবিলের নিচে থেকে বেরিয়ে এসে বললে, আমার ঘরটা আজ অসম্ভব প্রলাপে মেতেছে। দশা আমার চেয়ে ভালো নয়। অসম্বন্ধ পোলা? অর্থাৎ বাড়ির চালটা প্রায় ভারতবর্ষ বললেই হয়। অংশগুলোর মধ্যে সম্বন্ধটা আলগা। এই জন্যে উপর থেকে উৎপাত ঘটলেই চারিদিকে এলোমেলো অশ্রু বর্ষণ হতে থাকে, আর বাইরের দিক থেকে যদি ঝড়ের দাপড় লাগে, তবে শোঁ শোঁ করে উঠতে থাকে দীর্ঘশ্বাস। আমি তো প্রোটেস্টরূপে মাথার উপরে একটা মঞ্চ খাড়া করেছি। ঘরের মিস গভর্নমেন্টের মাঝখানেই নিরুপদ্রব হোম রুলের দৃষ্টান্ত। পলিটিক্সের একটা মূলনীতি এখানে প্রত্যক্ষ। তা মূলনীতিটা কি শুনি? সেটা হচ্ছে এই যে ঘরওয়ালা ঘরে বাস করে না, সে যত বড় ক্ষমতাশালী হোক, তার শাসনের চেয়ে যে দরিদ্র বাসারে ঘরে থাকে, তার যেমন তেমন ব্যবস্থাও ভালো। আজ লাবণ্যর পরে যোগমায়ার খুব রাগ হলো। অমিতকে তিনি যতই গভীর করে স্নেহ করছেন, ততই মনে মনে তার মূর্তিটা খুব উঁচু করেই গড়ে তুলছেন। এত বিদ্যে, এত বুদ্ধি, এত পাস, অথচ এমন সাদা মন। গুছিয়ে কথা বলবার কি অসামান্য শক্তি! আর যদি চেয়ারার কথা বলো, আমার চোখে তো লাবণ্য চেয়েও অনেক বেশি সুন্দর ট্যাকে। লাবণ্যর কপাল ভালো, অমিত কোনো গোয়ের চক্রান্তে ওকে এমন মুগ্ধ চোখে দেখেছে। সেই সোনাচ্চার ছেলেকে লাবণ্য এত করে দুঃখ দিচ্ছে। খামোকা বলে বসলেন কি না বিয়ে করবেন না, যেন কোন রাজরাজেশ্বরী। ধনুক ভাঙা পণ, এত অহংকার সইবে কেন? পোড়ার মুখীকে যে কেঁদে কেঁদেই মরতে হবে। একবার যোগমায়া ভাবলেন অমিতকে গাড়িতে করে তুলে নিয়ে যাবেন তাদের বাড়িতে। তারপরে কি ভেবে বললেন, একটু বসো বাবা, আমি এখনই আসছি। বাড়ি গিয়েই চোখে পড়ল লাবণ্য তার ঘরের সোফায় হেলান দিয়ে পায়ের উপর শাল মেলে গোর্কির মা বলে গল্পের বই পড়ছে। ওর এই আরামটা দেখে ওর মনে মনে রাগ আরো বেড়ে উঠল। বললেন, চলো একটু বেরিয়ে আসবে। সে বললে, আজ বেরোতে ইচ্ছে করছে না কর্তামা। যোগমায়া ঠিক বুঝলেন না যে লাবণ্য নিজের কাছ থেকে ছুটে গিয়ে এই গল্পের মধ্যে আশ্রয় নিয়েছে। সমস্ত দুপুরবেলা খাওয়ার পর থেকেই যার মনের মধ্যে একটা অস্থির অপেক্ষা ছিল, কখন আসবে অমিত। কেবলই মন বলছে এলো বুঝি। বাইরে দমকা হাওয়া দৌড়াতে পাইন গাছগুলো থেকে থেকে ছটফট করে, আর দুর্দান্ত বৃষ্টিতে সদ্যজাত ঝর্ণাগুলো এমনই ব্যতিব্যস্ত, যেন তাদের মেয়াদের সময়টার সঙ্গে ঊর্ধ্বশ্বাসে তাদের পাল্লা চলেছে। লাবণ্যর মধ্যে একটা ইচ্ছে আজ অশান্ত হয়ে উঠল। যাক, সব বাধা ভেঙে, সব দ্বিধা উড়ে অমিতর দুই হাত আজ চেপে ধরে বলে উঠি, জন্মে জন্মান্তরে আমি তোমার। আজ বলা সহজ, আজ সমস্ত আকাশ যে মরিয়া হয়ে উঠল, হু হু করে কি যে হেঁকে উঠছে তার ঠিক নেই। তারই ভাষায় আজ বন বনান্তর ভাষা পেয়েছে। বৃষ্টি ধারায় আবিষ্ট গিরিশৃঙ্গগুলো আকাশে কান পেতে দাঁড়িয়ে রইল। অমনি করেই কেউ শুনতে আসুক লাবণ্যর কথা, অমনি মস্ত করে স্তব্ধ হয়ে অমনি
উদার মনোযোগে। কিন্তু প্রহরের পর প্রহর যায়, কেউ আসে না। ঠিক মনের কথাটি বলার লগ্ন যে উত্তীর্ণ হয়ে গেল, এরপরে যখন কেউ আসবে তখন কথা জুটবে না, তখন সংশয় আসবে মনে, তখন তাণ্ডব নৃত্যোন্মত্ত দেবতার মাভৈ রব আকাশে মিলিয়ে যাবে। বৎসরের পর বৎসর নীরবে চলে যায়। তার মধ্যে বাণী একদিন বিশেষ প্রহরে হঠাৎ মানুষের দ্বারে এসে আঘাত করে। সেই সময়ে দ্বার খোলবার চাবিটি যদি না পাওয়া গেল, তবে কোনোদিনই ঠিক কথাটি অকুণ্ঠিত স্বরে বলবার দৈব শক্তি আর জোটে না। যেদিন সেই বাণী আসে, সেদিন সমস্ত পৃথিবীকে ডেকে খবর দিতে ইচ্ছে করে, শোনো তোমরা, আমি ভালোবাসি। আমি ভালোবাসি এই কথাটি অপরিচিত সিন্ধু পারগামী পাখির মতো কত দিন থেকে, কত দূর থেকে আসছে। সেই কথাটির জন্যই আমার প্রাণে আমার ইষ্ট দেবতা এত দিন অপেক্ষা করছিলেন। স্পর্শ করলো আজ সেই কথাটি। আমার সমস্ত জীবন, আমার সমস্ত জগৎ সত্য হয়ে উঠল। বালিশের মধ্যে মুখ লুকিয়ে লাবণ্য আজ কাকে এমন করে বলতে লাগলো, সত্য সত্য, এত সত্য আর কিচ্ছু নেই। সময় চলে গেল, অতিথি এলো না। অপেক্ষার গুরু ভারে বুকের ভেতরটা টনটন করতে লাগলো। বারান্দায় বেরিয়ে গিয়ে লাবণ্য খানিকটা ভিজে এলো জলের ঝাপটা লাগিয়ে। তারপরে একটা গভীর অবসাদে তার মনটাকে ঢেকে ফেললে, নিবিড় একটা নৈরাশ্যে। মনে হলো ওর জীবনে যা জ্বলবার তা একমাত্র দপ করে জ্বলে তারপরে গেল নিভে। সামনে কিছুই নেই। অমিতকে নিজের ভিতরকার সত্যের দোহাই দিয়ে সম্পূর্ণ করে স্বীকার করে নিতে ওর সাহস চলে গেল। এই কিছু আগেই ওর প্রবল যে একটা ভরসা জেগেছিল, সেটা ক্লান্ত হয়ে পড়েছে। অনেকক্ষণ চুপ করে পড়ে থেকে অবশেষে টেবিল থেকে বইটা টেনে নিলে। কিছু সময় গেল মন দিতে। তারপরে গল্পের ধারার মধ্যে প্রবেশ করে কখন নিজেকে ভুলে গেল তা জানতে পারেনি। এমন সময় যোগমায়া ডাকলেন বেড়াতে যেতে। ওর উৎসাহ হলো না। যোগমায়া একটা চৌকি টেনে লাবণ্যর সামনে বসলেন। দীপ্ত চোখ তার মুখে রেখে বললেন, সত্যি করে বলো তো দেখি লাবণ্য, তুমি কি অমিতকে ভালোবাসো? লাবণ্য তাড়াতাড়ি উঠে বসে বললে, এমন কথা কেন জিজ্ঞাসা করছো কর্তামা? যদি না ভালোবাসো ওকে স্পষ্ট করে বলো না কেন? বড় নিষ্ঠুর তুমি। ওকে যদি না চাও তবে ওকে ধরে রেখো না। লাবণ্যর বুকের ভেতরটা ফুলে ফুলে উঠল। মুখ দিয়ে কথা বেরোলো না। এই মাত্র যে দশা ও দেখে এলুম তাতে বুক পেটে যায়। এমন ভিক্ষুকের মতো কার জন্য এখানে ও পড়ে আছে শুনি? ওর মতো ছেলে যাকে চায় সে যে কত বড় ভাগ্যবতী তাকে তুমি একটুও বুঝতে পারো না। চেষ্টা করে রুদ্ধ কণ্ঠের বাধা কাটিয়ে লাবণ্য বলে উঠল, আমার ভালোবাসার কথা জিজ্ঞেস করছো কর্তামা? আমি তো ভেবেই পাইনি আমার চেয়ে ভালোবাসতে পারে পৃথিবীতে এমন কেউ আছে। ভালোবাসায় আমি যে মরতে পারি। এতদিন যা ছিল সব যে আমার লুপ্ত হয়ে গেছে। এখন থেকে আমার আর এক আরম্ভ। এ আরম্ভের শেষ নেই। আমার মধ্যে এ যে কত আশ্চর্য, সে আমি কাউকে কেমন করে জানাবো? আর কেউ কি এমন করে জেনেছে? যোগমায়া অবাক হয়ে গেলেন। চিরদিন দেখে এসেছেন লাবণ্যের মধ্যে গভীর শান্তি। এত বড় দুঃসহ আবেগ কোথায় এতদিন লুকিয়েছিল? তাকে আস্তে আস্তে বললেন, মা লাবণ্য, নিজেকে এভাবে চাপা দিয়ে রেখো না। অমিত অন্ধকারে তোমায় কুজে কুজে বেড়াচ্ছে। সম্পূর্ণ করে তার কাছে তুমি আপনাকে জানাও।
একটুও ভয় করো না। যে আলো তোমার মধ্যে জ্বলছে, সে আলো যদি তার কাছেও প্রকাশ পেত, তাহলে তার কোনো অভাবই থাকতো না। চলো মা, এখনই চলো আমার সঙ্গে। দুজনে গেলেন অমিতের বাসায়। মানুষের মৃত্যুর পরে তার জীবনী লেখা হয়, তার কারণ একদিকে সংসারে সে মরে, আর একদিকে মানুষের মনে সে নিবিড় করে বেঁচে ওঠে। এ কি অন্যায় মাসিমা? কেন বাবা, কি করেছি? আমি যে একেবারে অপ্রস্তুত। শ্রীমতী লাবণ্য কি ভাববেন বলুন তো? শ্রীমতী লাবণ্যকে একটু ভাবতে দেওয়াই তো দরকার। যা জানবার সবটাই যে জানা ভালো। এতে শ্রীযুক্ত অমিতের এত আশঙ্কাই বা কেন? শ্রীযুক্তের যা ঐশ্বর্য, সেইটাই শ্রীমতীর কাছে জানাবার, আর শ্রীহীনের যা দৈন্য, সেইটা জানাবার জন্যেই আছো তুমি, আমার মাসিমা। এমন বেদবুদ্ধি কেন বাচ্চা? নিজের গরজেই। ঐশ্বর্য দিয়েই ঐশ্বর্যের দাবি করতে হয়, আর অভাব দিয়ে চাই আশীর্বাদ। মানব সভ্যতায় লাবণ্য দেবীরা জাগিয়েছেন ঐশ্বর্য, আর মাসিমারা এনেছেন আশীর্বাদ। দেবীকে আর মাসিমাকে একাধারেই পাওয়া যেতে পারে অমিত। অভাব টাকার দরকার হয় না। এর জবাব কবির ভাষায় দিতে হয়। গদ্যে যা বলি সেটা স্পষ্ট বোঝাবার জন্যে ছন্দের ভাষ্য দরকার হয়ে পড়ে। ম্যাথু আর্নল্ড কাব্যকে বলেছেন ক্রিটিসিজম অব লাইফ। আমি কথাটাকে সংশোধন করে বলতে চাই লাইফ কমেন্টারি ইন ভার্স। অতিথি বিশেষকে আগে থাকতে জানিয়ে রাখি, যেটা পড়তে যাচ্ছি সে লেখাটা কোনো কবি সম্রাটের নয়। পূর্ণ প্রাণে চাবার যাহা, রিক্ত হাতে চাষনে তারে, সিক্ত চোখে চাষনে দাঁড়িয়ে। ভেবে দেখবেন, ভালোবাসাই হচ্ছে পূর্ণতা। তার যা আকাঙ্ক্ষা, সে তো দরিদ্রের কাঙালপনা নয়। দেবতা যখন তার ভক্তকে ভালোবাসেন, তখনই আসেন ভক্তের দ্বারে ভিক্ষে চাইতে। রত্নমালা আনবি যবে, মাল্যবদল তখন হবে। পারবি কি তোরে দেবীর আসন, শূন্য ধুলার পথের ধারে? সেই জন্যই তো সম্প্রতি দেবীকে একটু হিসেব করে ঘরে ঢুকতে বলেছিলাম। পাতবার কিছুই নেই তো পাতব কি, এই ভিজে খবরের কাগজগুলো? আজকাল সম্পদে কালীকে সবচেয়ে বেশি ভয় করি। কবি বলেছেন, ডাকবার মানুষকে ডাকি যখন জীবনের পেয়ালা উচ্ছিলে পড়ে, তাকে তৃষ্ণার শরিক হতে ডাকিনে। পুষ্প উদার চৈত্র বনে, বক্ষে ধরিস নিত্য ধনে, লক্ষ্য শিখায় জ্বলবে যখন দীপ্ত প্রদীপ অন্ধকারে। মাসিদের কোলে জীবনের আরম্ভেই মানুষের প্রথম তপস্যা দারিদ্র্যের নগ্ন সন্ন্যাসীর স্নেহ সাধনা। এই কুটিরে তারই কঠোর আয়োজন। আমি তো ঠিক করে রেখেছি, এই কুটিরে নাম দেব মাস্তুত বাংলা। বাবা, জীবনের দ্বিতীয় তপস্যা তো ঐশ্বর্যের। দেবীকে বাঁ পাশে নিয়ে প্রেম সাধনা। এ কুটিরেও তোমার সে সাধনা ভিজে কাগজে চাপা পড়বে না। বর পাইনি বলে নিজেকে ভোলাচ্ছ? মনে মনে নিশ্চয়ই জানো তুমি তা পেয়েছ। এই বলে লাবণ্যকে অমিতর পাশে দাঁড় করিয়ে তার ডান হাত অমিতর ডান হাতের ওপর রাখলেন। লাবণ্যর গলা থেকে সোনার হারগাছি খুলে তাই দিয়ে দুজনের হাত বেঁধে দিলেন। তোমাদের মিলন অক্ষয় হোক। অমিত লাবণ্য দুজনে মিলে যোগমায়ের পায়ের ধুলো নিয়ে প্রণাম করলেন। তিনি বললেন, তোমরা একটু বসো, আমি বাগান থেকে কিছু ফুল তুলে নিয়ে আসি গে। বলে গাড়ি করে ফুল আনতে গেলেন। অনেকক্ষণ দুইজনে খাটিয়ার উপরে পাশাপাশি চুপ করে বসে রইল। এক সময়ে অমিতর মুখের দিকে মুখ তুলে লাবণ্য মৃদুস্বরে বললে, আজ তুমি সমস্ত দিন গেলে না কেন? অমিত উত্তর দিলে, কারণটা এত বেশি তুচ্ছ যে আজকের দিনে এই কথাটা মুখে আনতে সাহসের দরকার। ইতিহাসে কোনোখানে লেখা নেই যে হাতের কাছে বর্ষাতে ছিল না বলে বাদলার দিনে প্রেমিক তার প্রিয়ার কাছে যাওয়া মুলতবি রেখেছে। বরঞ্চ লেখা আছে সাঁতার দিয়ে অগাধ জল পার হওয়ার কথা। কিন্তু সেটা অন্তরের ইতিহাস,
সেখানকার সমুদ্রে আমিও কি সাঁতার কাটছি না ভাবছ? সে অকুল কোনো কালে কি পার হব? ফর উই আর বাউন্ড হোয়ার ম্যারিনার হ্যাজ নট এ ডার্ট টু গো, অ্যান্ড উই উইল রিস্ক দ্য শিপ আওয়ার সেলফ অ্যান্ড অল। আমরা যাব যেখানে কোনো যাইনি নে সাহস করি, ডুবি যদি তো ডুবি না কেন, ডুবুক সবই ডুবুক তরি। বন্যা, আমার জন্য তুমি অপেক্ষা করেছিলে? হ্যাঁ মিতা, বৃষ্টির শব্দে সমস্ত দিন যেন তোমার পায়ের শব্দ শুনেছি। মনে হয়েছে কত অসম্ভব দূর থেকে যে আসছো তার ঠিক নেই। শেষকালে তো এসে পড়লে আমার জীবনে। বন্যা, আমার জীবনের মাঝখানটিতে ছিল এতকাল তোমাকে না জানার একটা প্রকাণ্ড কালো গর্ত। ওইখানটা ছিল সবচেয়ে কুশ্রী। আজ সেটা কানা ছাপিয়ে ভরে উঠল। তারই উপরে আলো ঝলমল করে, সমস্ত আকাশের ছায়া পড়ে। আজ সেইখানটা হয়েছে সবচেয়ে সুন্দর। এই যে আমি ক্রমাগতই কথা কয়ে যাচ্ছি, এ হচ্ছে ওই পরিপূর্ণ প্রাণ সরোবরের তরঙ্গধ্বনি। একে থামায় কে? তুমি আজ সমস্ত দিন কি করছিলে মিতা? মনের মাঝখানটিতে তুমি ছিলে, একেবারে নিস্তব্ধ। তোমাকে কিছু বলতে যাচ্ছিলাম, কোথায় সে কথা? আকাশ থেকে বৃষ্টি পড়ছে আর আমি কেবলই বলছি, কথা দাও, কথা দাও। ওহ, হোয়াট ইজ দিস mysterious and uncapturable bliss that I have known? It seemed to be simple as breath and easy as a smile and older than the earth. একই রহস্য, একই আনন্দ রাশি, জেনেছি তাহারে, পাইনি তবুও পেয়ে। তবু সে সহজে প্রাণে ওঠে নিঃশ্বাসী, তবু সে সরল যেন রে সরল হাসি, পুরানো সে যেন এই ধরনের চেয়ে। বসে বসে ওই করি, পরের কথাকে নিজের কথা করে তুলি। সুর দিতে পারতাম যদি, তবে সুর লাগিয়ে বিদ্যাপতির বর্ষার গানকে সম্পূর্ণ আত্মসাৎ করতাম। বিদ্যাপতি কহে, কৈশে গোয়াবি হরি বিনে দিন রাতিয়া। যাকে না হলে চলে না, তাকে না পেয়ে কি করে দিনের পর দিন কাটাবে? ঠিক এই কথাটার সুর পাই কোথায়? উপরে চেয়ে কখনো বলি কথা দাও, কখনো বলি সুর দাও। কথা নিয়ে সুর নিয়ে দেবতা নেমেও আসেন, কিন্তু পথের মধ্যে মানুষ ভুল করেন, খামোকা আর কাউকে দিয়ে বসেন, হয়তোবা তোমাদের ওই রবি ঠাকুরকে। লাবণ্য হেসে বললে, রবি ঠাকুরকে যারা ভালোবাসে তারাও তোমার মতো এত বারবার করে তাকে স্মরণ করে না। বন্যা, আজ আমি বড় বেশি বকছি তাই না? আমার মধ্যে বকুনির মনসুন নেমেছে। ওয়েদার রিপোর্ট যদি রাখো তো দেখবে এক এক দিনে কত ইঞ্চি পাগলামি তার ঠিকানা নেই। কলকাতায় যদি থাকতুম, তোমাকে নিয়ে টায়ার ফাটাতে ফাটাতে মোটরে করে একেবারে মোরাদাবাদে দৌড় দিতুম। যদি জিজ্ঞাসা করতে মোরাদাবাদ কেন, তার কোনো কারণ দেখাতে পারতুম না। বান যখন আসে তখন সে বকে, ছোটে, সময়টাকে হাসতে হাসতে ফেনার মতো ভাসিয়ে নিয়ে যায়। এমন সময় ডালিতে ভরে যোগমায়া সূর্যমুখী ফুল আনলেন। বললেন, মা লাবণ্য, এই ফুলগুলো দিয়ে তুমি ওকে প্রণাম করো, কেমন? এটা আর কিছু নয়, একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রাণের ভিতরকার জিনিসকে বাইরে শরীর দেবার মেয়েলি চেষ্টা। দেহকে বানিয়ে তোলবার আকাঙ্ক্ষা ওদের রক্তে মাংসে। আজ কোনো এক সময়ে অমিত লাবণ্যকে কানে কানে বললে, বন্যা, একটা আংটি তোমাকে পরাতে চাই। লাবণ্য বললে, কি দরকার মিতা? তুমি যে আমাকে তোমার এই হাতখানি দিয়েছ, সে কতখানি দেওয়া তা ভেবে শেষ করতে পারিনি। কবিরা প্রিয়ার মুখ নিয়েই যত কথা কয়েছে, কিন্তু হাতের মধ্যে প্রাণের কত ইশারা, ভালোবাসার যত কিছু আদর, যত কিছু সেবা, হৃদয়ের যত দরদ, যত অনির্বাচনীয় ভাষা, সব যে ওই হাতে। আংটি তোমার আঙুলকে জড়িয়ে থাকবে আমার মুখের ছোট্ট একটি কথার মতো। সে কথাটি শুধু এই, পেয়েছি। আমার এই কথাটি সোনার ভাষায়, মানিকের ভাষায় তোমার হাতে থেকে যাক না। লাবণ্য বললে, আচ্ছা, তাই থাক।
কলকাতা থেকে আনতে দেব। বলো, কোন পাথরটা তুমি ভালোবাসো? আমি কোনো পাথর চাইনি, একটিমাত্র মুক্ত থাকলেই হবে। আচ্ছা, সেই ভালো। আমিও মুক্ত ভালোবাসি। ঠিক হয়ে গেল। আগামী অঘ্রাণ মাসে এদের বিয়ে। যোগমায়া কলকাতায় গিয়ে সমস্ত আয়োজন করবেন। লাবণ্য অমিতকে বললে, তোমার কলকাতায় ফেরবার দিন অনেককাল হলো পেরিয়ে গেছে। অনিশ্চিতের মধ্যে বাধা পড়ে তোমার দিন কেটে যাচ্ছিল। এখন ছুটি, নিঃসংশয় চলে যাও। বিয়ের আগে আমাদের আর দেখা হবে না। এমন কড়া শাসন কেন? সেদিন যে সহজ আনন্দের কথা বলেছিলে, তাকে সহজ রাখবার জন্যে। এটা একেবারে গভীর জ্ঞানের কথা। সেদিন তোমাকে কবি বলে সন্দেহ করেছিলাম, আজ সন্দেহ করছি ফিলোসফার বলে। চমৎকার বলেছ। সহজকে সহজ রাখতে হলে শক্ত হতে হয়। ছন্দকে সহজ করে চাও তো জ্যোতিকে ঠিক জায়গায় কষে আঁটতে হয়। লোভ বেশি, তাই জীবনের কাব্যে কোথাও জ্যোতি দিতে মন সরে না। ছন্দ ভেঙে গিয়ে জীবনটা হয় গীতহীন বন্ধন। আচ্ছা, কালই চলে যাব, একেবারে হঠাৎ, এই ভরা দিনগুলির মাঝখানে। মনে হবে যেন মেঘনাদ কাব্যের সেই চমকে থেমে যাওয়া লাইনটা, চলি যাবে গেলা জমপুরে অকালে। শিলং থেকে আমি না হয় চললুম, কিন্তু পাঁজি থেকে অঘ্রাণ মাস তো ফস করে পালাবে না। কলকাতায় গিয়ে কি করবো জানো? কি করবে? মাসিমা যতক্ষণ করবেন বিয়ের দিনের ব্যবস্থা, ততক্ষণ আমাকে করতে হবে তারপর দিনগুলির আয়োজন। লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট। প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই। মনে আছে বন্যা, রঘুবংশে অজ মহারাজ ইন্দুমতির কি বর্ণনা করেছিলেন? লাবণ্য বললে, প্রিয় শিষ্যা ললিতে কলাবিধৌ। অমিত বললে, সেই ললিত কলাভীতিটা দাম্পত্যেরই। অধিকাংশ বর্বর বিয়েটাকে মনে করে মিলন। সেই জন্যই তারপর থেকে মিলনটাকে এত অবহেলা। মিলনের আর তোমার মনে কিরকম আছে বুঝিয়ে দাও। যদি আমাকে শিষ্যা করতে চাও তো আজই তার প্রথম পাঠ শুরু হোক। আচ্ছা, তবে শোনো, ইচ্ছাকৃত বাধা দিয়েই কবি ছন্দের সৃষ্টি করে। মিলনকেও সুন্দর করতে হয় ইচ্ছাকৃত বাধায়। চাইলেই পাওয়া যায়। দামি জিনিসকে এত সস্তা করা নিজেকে ঠকানো। কেননা শক্ত করে দাম দেওয়ার আনন্দটা বড় কম নয়। দামের হিসাবটা কি শুনি? রসদ। তার আগে আমার মনে যে ছবিটা আছে বলি। গঙ্গার ধার, বাগানটা ডায়মন্ড হারবারের ওই দিকটাতে। ছোট্ট একটা স্টিম লঞ্চ করে ঘন্টা দুয়েকের মধ্যে কলকাতা যাতায়াত করা যায়। আবার কলকাতায় কি দরকার পড়ল? এখন কোনো দরকার নেই, সে কথা জানো। যাই বটে, বার লাইব্রেরিতে ব্যবসা করিনি, দাবা খেলি। অ্যাটর্নিরা বুঝে নিয়েছে কাজে গরজ নেই, তাই মন নেই। কোনো আপোষের মকদ্দমা হলে তার ব্রিফ আমাকে দেয়, তার বেশি আর কিছুই দেয় না। কিন্তু বিয়ের পরেই দেখিয়ে দেব কাজ কাকে বলে। জীবিকার দরকারে নয়, জীবনের দরকারে। আমের মাঝখানটিতে থাকে আঁটি, সেটা মিষ্টিও নয়, নরমও নয়, খাদ্যও নয়, কিন্তু ওই শক্তটাই সমস্ত আমের আশ্রয়। ওইটিতেই সে আকার পায়। কলকাতার পাথরের আঁটিটাকে কিসের জন্য দরকার বুঝেছ তো? মধুরের মাঝখানে একটা কঠিনকে রাখবার জন্যে। বুঝেছি। তাহলে দরকার তো আমারও আছে। আমাকেও কলকাতায় যেতে হবে 10টা থেকে 5টা। দোষ কি? কিন্তু পাড়া বেড়াতে নয়, কাজ করতে। কিসের কাজ বলো? বিনা মাইনে? না না, বিনা মাইনে কাজও নয়, ছুটিও নয়। 12 আনা ফাঁকি। ইচ্ছে করলেই তুমি মেয়ে কলেজে প্রফেসরি করতে পারবে। আচ্ছা, ইচ্ছে করব। তারপর? স্পষ্ট দেখতে পাচ্ছি গঙ্গার ধার, বাড়ির নিচে তলা থেকে উঠেছে ঝুড়ি নামা অতি পুরানো বটগাছ। ধনপতি যখন গঙ্গা বেয়ে সিঙ্গলে যাচ্ছিল, তখন হয়তো এই বটগাছে নৌকা বেঁধে গাছতলায় রান্না চড়িয়েছিল। ওরই দক্ষিণ ধারে ছ্যাতলা পড়া বাঁধানো ঘাট, অনেকখানি ফাটল ধরা, কিছু কিছু বসে যাওয়া। সেই ঘাটে সবুজ সাদায় রং করা আমাদের ছিপছিপে নৌকাখানি, তার নীল নিশানে সাদা অক্ষরে নাম লেখা। কি নাম?
বলে দাও তুমি। বলবো, মিতালি। ঠিক নামটি হয়েছে, মিতালি। আমি ভেবেছিলাম সাগরী। মনে একটু গর্বও হয়েছিল, কিন্তু তোমার কাছে হার মানতে হলো। বাগানের মাঝখান দিয়ে সরু একটা খাড়ি চলে গেছে, গঙ্গার হৃৎপিণ্ড বয়ে। তার ওপারে তোমার বাড়ি, এপারে আমার। রোজই কি সাঁতার দিয়ে পার হবে? আর জানালায় আমার আলো জ্বালিয়ে রাখবো। দেব সাঁতার মনে মনে, একটা কাঠের সাঁকোর উপর দিয়ে। তোমার বাড়ির নাম মানসী, আমার বাড়ির একটা নাম তোমাকে দিতে হবে। দীপক। ঠিক নামটি হয়েছে। নামের উপযুক্ত একটা দ্বীপ আমার বাড়ির চূড়ায় বসিয়ে দেব। মিলনের সন্ধ্যাবেলায় তাতে জ্বলবে লাল আলো, আর বিচ্ছেদের রাতে নীল। কলকাতা থেকে ফিরে এসে রোজ তোমার কাছ থেকে একটা চিঠি আশা করব। এমন হওয়া চাই সে চিঠি পেতেও পারি, নাও পেতে পারি। সন্ধ্যে 8টার মধ্যে যদি না পাই, তবে হতবেদীকে অভিসম্পাদ দিয়ে বার্ট্রান্ড রাসেলের লজিক পড়ার চেষ্টা করব। আমাদের নিয়ম হচ্ছে, অনাহুত তোমার বাড়িতে কোনো মতেই যেতে পারবো না। আর তোমার বাড়িতে আমি? ঠিক এক নিয়ম হলেই ভালো হয়, কিন্তু মাঝে মাঝে নিয়মের ব্যতিক্রম হলে সেটা অসহ্য হবে না। নিয়মের ব্যতিক্রমটাই যদি নিয়ম না হয়ে ওঠে, তাহলে তোমার বাড়িটার কি দশা হবে ভেবে দেখি বরঞ্চ আমি বোরকা পরেই যাব। তা হোক, কিন্তু আমার নিমন্ত্রণের চিঠি চাই। সে চিঠিতে আর কিছু থাকবার দরকার নেই, কেবল কোনো একটা কবিতা থেকে 2-4টে লাইন মাত্র। আর আমার নিমন্ত্রণ বুঝি বন্ধ? আমি এক ঘরে? তোমার নিমন্ত্রণ মাসে একদিন, পূর্ণিমা রাতে 14টা তিথির খণ্ডতা, যেদিন চরম পূর্ণ হয়ে উঠবে। এইবার তোমার প্রিয় শিষ্যাকে একটি চিঠির নমুনা দাও। আচ্ছা বেশ। পকেট থেকে একটা নোট বই বের করে তার পাতা ছিঁড়ে লিখলে, Blow gently over my garden, wind of the southern sea, in the hour my love cometh and calleth me. চুমিয়া যেও তুমি আমার বনভূমি, দক্ষিণ সাগরের সমীরণ, যে শুভক্ষণে মম আসিবে প্রিয়তম, ডাকিবে নাম ধরে অকারণ। লাবণ্য কাগজখানা ফিরিয়ে দিলে না। অমিত বললে, এবারে তোমার চিঠির নমুনা দাও, দেখি তোমার শিক্ষা কত দূর এগোলো। লাবণ্য একটা টুকরো কাগজে লিখতে যাচ্ছিল। অমিত বললে, না, আমার এই নোট বইয়ে লেখো। লাবণ্য লিখে দিলে, মিতা, তমস্বী মম জীবনং, তমস্বী মম ভূষণং, তমস্বী মম ভজলধিরত্নম। অমিত বইটা পকেটে পুরে বললে, আশ্চর্য এই, আমি লিখেছি মেয়ের মুখের কথা, তুমি লিখেছ পুরুষের। কিছুই অসঙ্গত হয়নি। শিমুল কাঠি হোক আর বকুল কাঠি হোক, যখন জ্বলে তখন আগুনের চেহারাই একই। লাবণ্য বললে, নিমন্ত্রণ তো করা গেল, তারপরে? অমিত বললে, সন্ধ্যা তারা উঠেছে, জোয়ার এসেছে গঙ্গায়, হাওয়া উঠল ঝিরঝির করে ঝাউ গাছগুলো সারবে। বুড়ো বট গাছটার শিকড়ে শিকড়ে উঠল স্রোতের ছলছলানি। তোমার বাড়ির পিছনে পদ্মদিঘি, সেইখানে খিড়কি নির্জন ঘাটে গা ধুয়ে চুল বেঁধেছ। তোমার এক একদিন এক এক রঙের কাপড়। ভাবতে ভাবতে যাবো আজকের সন্ধ্যাবেলায় রংটা কি। মিলনের জায়গাও ঠিক নেই, কোনোদিন শান বাঁধানো চাপাতলায়, কোনোদিন বাড়ির ছাতে, কোনোদিন গঙ্গার ধারে চাতালে। আমি গঙ্গায় স্নান সেরে সাদা মলমলের ধুতি আর চাদর পরব, পায়ে থাকবে হাতির দাঁতে কাজ করা খড়ম। গিয়ে দেখব গালচে বিছিয়ে বসেছ, সামনে রূপো রেকাবিতে মোটা গুড়ের মালা, চন্দনের বাড়িতে চন্দন, এক কোণে জ্বলছে ধূপ। পুজোর সময় অন্তত 2 মাসের জন্য দুজনে বেড়াতে বেরোবো, কিন্তু দুজনে 2 জায়গায়। তুমি যদি যাও পর্বতে, আমি যাব সমুদ্রে। এই তো আমার দাম্পত্য দৈরাজ্যের নিয়মাবলী তোমার কাছে দাখিল করা গেল। এখন তোমার কি মত? মেনে নিতে রাজি আছি। মেনে নেওয়া আর মনে নেওয়া, এই দুয়ের যে তফাৎ আছে বন্যা। তোমার যাতে প্রয়োজন, আমার তাতে প্রয়োজন নাও যদি থাকে, তবু আপত্তি করব না। প্রয়োজন নেই তোমার? না, নেই। তুমি আমার যতই কাছে থাকো, তবু তুমি আমার থেকে অনেক দূরে।
কোনো নিয়ম দিয়ে সেই দূরত্বটাকে বজায় রাখা আমার পক্ষে বাহুল্য। কিন্তু আমি জানি আমার মধ্যে এমন কিছুই নেই যা তোমার কাছের দৃষ্টিকে বিনা লজ্জায় সইতে পারবে। সেই জন্যে দাম্পত্যে দুই পারে দুই মহল করে দেওয়াই আমার পক্ষে নিরাপদ। অমিত চৌকি থেকে উঠে দাঁড়িয়ে বললে, তোমার কাছে আমি হার মানতে পারবো না বন্যা। যাকে আমার বাগানটা, কলকাতার বাইরে এক পা নড়ব না। নিরঞ্জনদের অফিসের উপরের তলায় 75 টাকা দিয়ে একটা ঘর ভাড়া নেব। সেইখানে থাকবে তুমি আর থাকবো আমি। চিদাকাশে কাছে দূরে ভেদ নেই। 3.5 হাত চওড়া বিছানায় বাঁ পাশে তোমার মহল মানুষে, ডান পাশে আমার মহল দীপক। ঘরের পূব দেয়ালে একখানা আয়নাওয়ালা দেরাজ, তাতেই তোমারও মুখ দেখা আর আমারও। পশ্চিম দিকে থাকবে বইয়ের আলমারি, পিঠ দিয়ে সেটা রোদ্দুর ঠেকাবে, আর সামনের দিকে সেটাতে থাকবে 2টি পাঠকের একটি মাত্র সার্কুলেটিং লাইব্রেরি। ঘরের উত্তর দিকটাতে একখানি সোফা, তারই বাঁ পাশে একটু জায়গা খালি রেখে আমি বসবো এক প্রান্তে। তোমার কাপড়ের আলনার আড়ালে তুমি দাঁড়াবে। 2 হাত তফাতে নিমন্ত্রণের চিঠিখানি উপরে তুলে ধরবো কম্পিত হস্তে। তাতে লেখা থাকবে, ছাদের উপরে বহিও নীরবে ওগো দক্ষিণ হাওয়া, প্রেয়সীর সাথে যে নিমেষে হবে চারি চক্ষুতে চাওয়া। এটা কি খারাপ শোনাচ্ছে বন্যা? কিচ্ছু না মিতা, কিন্তু এটা সংগ্রহ হলো কোথা থেকে? আমার বন্ধু নীলমাধবের খাতা থেকে। তার ভাবী বধূ তখন অনিশ্চিত ছিল। তাকে উদ্দেশ্য করে ইংরেজি কবিতাকে কলকাতায় ছাঁচে ঢালাই করেছিল। আমিও সঙ্গে যোগ দিয়েছিলাম। ইকোনমিক্সে MA পাস করে 15,000 টাকা নগদ পণ আর 80 ভরি গয়না সমেত নববধূকে লোকটি ঘরে আনলে। 4 চোখে চাওয়াও হলো, দক্ষিণে বাতাসও বয়। কিন্তু ওই কবিতাকে আর ব্যবহার করতে পারলে না। এখন তার অপর শরীরকে কাব্যটির সর্বসত্ব সমর্পণ করতে বাঁধবে না। তোমারও ছাতে দক্ষিণে বাতাস বইবে, কিন্তু তোমার নববধূ কি চিরদিনই নববধূ থাকবে? টেবিলে প্রবল চাপড় দিতে দিতে উচ্চ স্বরে অমিত বললে, থাকবে থাকবে থাকবে। যোগমায়া পাশের ঘর থেকে তাড়াতাড়ি এসে জিজ্ঞেস করলেন, কি থাকবে অমিত? আমার টেবিলটা বোধ হচ্ছে থাকবে না। জগতে যা কিছু টেকসই সবই থাকবে। সংসারের নববধূ দুর্লভ, কিন্তু লাখের মধ্যে একটি যদি দৈবাত পাওয়া যায়, সে চিরদিনই থাকবে নববধূ। একটা দৃষ্টান্ত দেখাও দেখি। একদিন সময় আসবে, দেখাবো। বোধ হচ্ছে তার কিছু দেরি আছে, ততক্ষণ কেটে চলো। এতক্ষণ শুনছিলেন রবি ঠাকুরের কলমে লেখা শেষের কবিতার 5ম পর্ব। গল্পের নাটকীয় রূপদান এবং সমগ্র পর্ব পরিচালনায় রয়েছেন তুহিন। গল্পের পোস্টার ডিজাইন করেছেন শুভদীপ এবং সাউন্ড ও এডিটিং এ রয়েছেন উজ্জ্বল অধিকারী। এছাড়াও বিভিন্ন চরিত্রে সৌম্যদীপ, হিল্লোল, আফসানা, খুশি। এখন এই পর্যন্ত। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি আগামী শুক্রবার ঠিক এই সময়। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আমার প্রিয়, আপনার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভরাত্রি।